একটা সুন্দর এক্সাম্পল দেখাইছে। তার খুব বিখ্যাত কিছু কাজ আছে হেলানো তল নিয়ে, তোমরা অনেকেই শুনছো নামটা। এই যে এটা একটা হেলানো তল ভূমির সাথে, এর উপর একটা বস্তু ছেড়ে দিছে স্থির অবস্থা থেকে, ঠিক? আবার বলতেছি, যখনই আমি স্থির কথাটা বলবো অবশ্যই মনে মনে কি কল্পনা করবো, পাশে একটা গাছ আছে, ওই গাছ বলতেছে তার সাথে কি স্থির। এরপর সে গতিশীল হওয়া শুরু করলো, একটু 1 সেকেন্ড পর একটু সামনে আগালো, 2 সেকেন্ড পর কি অতটুকু সামনে আগাবে? কিন্তু দ্বিতীয় সেকেন্ডে এই সমান দূরত্বে যায় না, আরো বেশি দূরত্বে যায়। তৃতীয় সেকেন্ডে অনেক বেশি দূরত্বে যায়। এটা কি প্রমাণ করে? প্রত্যেক সেকেন্ডে তার বেগের পরিমাণ কি বাড়তেছে এবং সমান রেটেই বাড়তেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমরা জানি নিচের দিকে কে টানতেছে? পৃথিবী, ফলে একটা ত্বরণ কাজ করতেছে। সেই ত্বরণের একটা উপাংশ কাজ করবে এইদিকে, সে এটা যদি আলফা হয় তাহলে এটা হবে জি সাইন আলফা। এটা তাকে ধাক্কায় ধাক্কায় কি করবে? নিচে ঠেলতেছে। ফলে কি হয়েছে? তার আদি বেগ ছিল 0, একটু পর আরো বাড়ছে আরো বাড়ছে, তার মানে কনস্ট্যান্টলি একটা ত্বরণে পড়তেছে। তার মানে বেগ এখানে কি হয়? বেগ বৃদ্ধি পায়, ত্বরণ হয়। এবার যদি উল্টা ঘটনাটা ঘটে, হেলানো তলটা এবার এই দিকে, এবার আমি নিচ থেকে ছুঁড়ে মারছি, উপরে আগে ছেড়ে দিছিলাম ফলে বেগ বাড়তেছিল, ত্বরণ হচ্ছিল, এবার নিচ থেকে উপরে ছুঁড়ে মারছি, তাহলে শুরুতে আমার অনেক বেগ দিয়ে দিছি, শুরুতে আমার অনেক দূর চলে যাবে 1 সেকেন্ড পর, এরপর কি আর একটু কম দূরত্ব, এরপর কি আরো কম দূরত্ব, এরপর খুবই স্লোলি যাচ্ছে। তাহলে এটার অর্থ কি? এবার তার মন্দন হচ্ছে। শুরুতে তার অনেক বেগ ছিল, ধীরে ধীরে বেগ কমতে 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 এখানে প্রায় শূন্য হয়ে গেল। তাহলে দেখো, হেলানো তল এইদিকে থাকলে ত্বরণ হয়, হেলানো তল এইভাবে থাকলে মন্দন হয়। আচ্ছা, যদি হেলানো না থাকে তাহলে খুব স্বাভাবিক, যেহেতু জি এর কোনো ভূমিকাই নেই তার তল বরাবর, এখানে একটা ভূমিকা ছিল জি সাইন থিটা, এখানে একটা ভূমিকা ছিল উল্টা দিকে মাইনাস জি সাইন থিটা, বাট এখানে জি এর এই দিক বরাবর কোনো ভূমিকাই নেই। ফলে এখানে যদি একটা বেগ থাকে, তা না হবে ত্বরণ না হবে মন্দন। ফলে যদি তার চেঞ্জ না হয়, ত্বরণ হয়নি, বাড়েও নি কমেও নি, তাহলে সারা জীবন কি থাকবে? সেম থাকবে। সারা জীবন কথাটা কেমনে বললো? তার উপর একটা তার পরীক্ষা আছে। গ্যালিলিওর প্রশংসাটা আমরা এই কারণে করতেছি, সেই এক্সপেরিমেন্ট গুলো থেকে সরাসরি বলে দিতে পারছে যে না, গতিশীল থাকতে বলের দরকার নেই, অ্যারিস্টটলের সূত্র ভুল। এবং সে ওই পরীক্ষাটা কিভাবে করছে আরেকটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি আমরা, খেয়াল করবো। আমরা পরপর 3টে হেলানো তল রাখতেছি, ওকে? এই একটা হেলানো তল, ওই একই হেলানো তল এখানে, ওই একই হেলানো তল নিচে, এইখানে একটা বস্তু রাখা আছে, আর সামনেই আরেকটা হেলানো তল খুবই খারাপ। তাহলে কি ঘটবে? এখান থেকে বস্তু পড়ে এই জায়গায় মনে করো মসৃণ, এখান থেকে বস্তু নিচে পড়বে, পড়তে 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 আবার এখানে কি উঠে আসবে না? বিভব শক্তি পতন হবে, ওইখানে গিয়ে গতি শক্তি, গতি আবার কনভার্ট হয়ে বিভব, মানে শক্তি রূপান্তর হতে থাকবে। তাহলে দেখো, এখান থেকে নিচে পড়ে এখানে উঠবেই, টাইম লাগবে কেমন? অনেক কম। এবার আমি যদি এইটা ঠিকই রাখছি, বাট এটা আরো হেলাই দিছি, এইটাকে আমি আরো হেলাই দিলাম, তাহলে কি ঘটবে? এ নামতে থাকবে নামতে থাকবে, ঠিক আছে, কিন্তু একই উচ্চতায় উঠতে এবার কি প্রচুর টাইম নেবে না? আচ্ছা, আমি যদি এটাকে অনেক হেলাইলাম, তাহলে ওই একই উচ্চতায় উঠতে তার টাইম কেমন লাগা উচিত? প্রচুর টাইম। তাহলে আমি এটাকে যদি কমপ্লিটলি হেলাই দিই, তার মানে এই তলটাকে যদি সম্পূর্ণ ফ্ল্যাট করে দিই, তাহলে কত টাইম লাগানো উচিত? অসীম সময় থিওরিটিক্যালি। তার মানে অসীম সময় ধরে সে একই বেগ নিয়ে চলতেই থাকবে, যতক্ষণ না ওই হাইটে পৌঁছায়। কিন্তু সে তো কখনোই ওই হাইটে পৌঁছাবে না। তার মানে এখান থেকে ব্যাখ্যা দেওয়া যায়, যদি এরকম হেলানো না থাকে, তাহলে গতিশীল বস্তুটা সারা জীবন কেমন থাকবে? একই বেগে গতিশীল। এবং দেখতেই পাচ্ছি সরলরেখা, ঠিক আছে? সো বোঝাই যাচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের না। এতটুকু জ্ঞান থাকা উচিত, কারণ একটা বিজ্ঞানীর মর্যাদা আমাদের দেওয়া উচিত। সবসময় মাথায় রাখতে হবে, বিজ্ঞানীদের মর্যাদা কিন্তু সবাই দিত না। তার সবচেয়ে বেস্ট এক্সাম্পল তোমাদের বই আছে, রবার্ট হুক। এই বিজ্ঞানীর নাম শুনছো তোমরা? ফার্স্ট ইয়ারের হুকের সূত্র আছে, স্প্রিং এর নীতিতেই ইউজ করছো তোমরা। এই রবার্ট হুক কিন্তু লোক ভালো ছিল না, সে ভয়ঙ্কর লোক ছিল। নিউটনের সঙ্গে তার ক্ল্যাশ, এটা খুব পপুলার একটা ক্ল্যাশ। মানে আইজ্যাক নিউটন তখন রয়্যাল সোসাইটিতে ফেলোশিপ নিছে, এবং সে তখন ওইখানকার প্রতিষ্ঠাতা রবার্ট হুক। অবশ্যই আইজ্যাক নিউটন কি তার চেয়ে ছোট, 21 বছর বয়স তখন। তো আইজ্যাক নিউটন যতগুলো সূত্র এসে দেখায় রবার্ট হুককে, রবার্ট হুক বলে এই সূত্র দেখানোর কি আছে, জোরে ধাক্কা দিলে বস্তু দ্রুত যাবে, কে না জানে, আপনি সূত্র আকারে আমাদের কেন বলতেছেন? প্রত্যেকটা কাজে নিউটন যখনই এক একটা সূত্র বলতো, রবার্ট হুক ওগুলোকে ডিনাই করে দিত, যে এইগুলো সূত্র আকারে বলার কিছু নেই, এটা সবাই জানে, আপনি জাস্ট লিখিত ভাবে নিয়ে আসছেন, আমরা আগে থেকে জানি। প্রত্যেকটা আবিষ্কার নাকি রবার্ট হুকের অলরেডি আসেই, এটা কিন্তু অস্বীকার করবো না, রবার্ট হুক ট্রিমেন্ডাস জিনিয়াস। কিন্তু সমস্যা ছিল এটাই যে প্রচন্ড ঈর্ষাগত। একটা সময় দেখা গেল নিউটন ভেঙে পড়ছেন, প্রচন্ডভাবে ভেঙে পড়ছেন, যে আমি যে সূত্রই অ্যাপ্লাই করি রবার্ট হুক নাকি সেটা আগে থেকে জানেন। ওই সময়ে নিউটনের প্রচন্ড শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বন্ধু বান্ধব, তারা বলছে আপনি এক কাজ করেন,
এরকম মৌখিক বা লিখিতভাবে কিছু সাবমিট করেন না, আপনি একটা বই লিখে ফেলেন, আপনার যত কালেকশন আছে ওর মধ্যে দিয়ে দেন। এবং কোন বইটা সৃষ্টি হয়েছে তোমরা জানো, সেই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, সেই বিগ বস। এবং এরপর আর রবার্ট হুকের কোনো কথা বলার ছিল না, যে তার 20 বছরের অ্যাচিভমেন্ট এত হিউজ যে রবার্ট হুক আর বলেও পারে নাই যে গতিসূত্রগুলা থেকে শুরু করে সব ধরনের সূত্র সে আগে থেকে জানে। এবং রবার্ট হুক ওই সময় কেমন অ্যাটিচিউড ছিল তার আরেকটা ছোট উদাহরণ দিই, তোমাদের বইপত্র পাবা। হুকের সূত্র তোমরা জানো, হুকের সূত্র ছিল একটা স্প্রিংকে যত টানবা তত বেশি কি হবে, প্রসারিত হবে, যত প্রসারিত করতে চাবা তত বেশি টান লাগবে, সহজ কথা, টানলে বাড়ে। এই সহজ সূত্রটা সে আবিষ্কার করছে, পীড়ন সমানুপাতিক বিকৃতি সূত্র আবিষ্কার করছে, ভালো কথা, পুরা নেচারকে জানা, পৃথিবীকে জানা। কারণ একটা সূত্র আবিষ্কার করার জন্য 50 বছর 500 বছরও লাগতে পারে। তুমি যদি এটা তরুণ প্রজন্মকে না জানিয়ে যেতে পারো তাহলে লাভ কি? 500 বছর আবার ট্রায়াল দেওয়া লাগবে, তার মানে তুমি আসলে প্রজন্মকে 500 বছর পিছিয়ে দিয়ে গেলে। সে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, তাহলে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে কতক্ষণে? 30 দিনে। আর পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে 24 ঘন্টায়। তাহলে একটা জিনিস বোঝা যায় যে 30 দিন তো খুব বেশি সময় না, 1 মাস। এই 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 50 বছর, এই 50 বছর পরে হলেও তো মানুষ বোঝা শুরু করছে যে হ্যাঁ এই জিনিসটা বোধহয় বারবার ঘোরে। প্রথমে দেখা যায় পুরা সাদা, এরপর কি একটু কার্ভ, উল্টা দিকে কার্ভ, আবার সাদা, কার্ভ, সাদা, তারপরে এই জিনিসটা কি ক্রমাগত ঘুরতেছে। এবং একটা সময় সে ফিল করবে না এটা 30 দিন পর পরই তো ফেরত আসে। একইভাবে পৃথিবী 24 ঘন্টা পর পর, 365 দিনে একবার, একদিনে না বুঝুক, 1 বছরে না বুঝুক, 50-60 বছরে তো বুঝবে। তাহলে একটা সময় ঠিকই মানুষ আবিষ্কার করলো যে পৃথিবী চাঁদ কোনোটাই স্থির না এবং এরা পরস্পর পর্যায়ভিত্তিক গতিতে গতিশীল, পর্যায়ক্রমে বারবার করতে থাকে কাজটা। ওকে, তাহলে দেখো এই জিনিসটা জানলো তারা, প্রাচীন আমলের কথা চিন্তা করো, জানতে লাগলো সময় মনে করো 100 বছর। ওরকম বোকা শোকা ছিল 4000-5000 বছর আগে, ইনিশিয়ালি বুঝতে যেমনটা টাইম লাগে। আচ্ছা, 100 বছরের গবেষণা করে এই জিনিসটা বের করছে, তারা সবাই মারা গেল, ওই প্রজন্ম শেষ, তার নলেজটাকে জানা যেতে পারলো না। তোমার কি ধারণা পরের প্রজন্ম এসে 30 দিনে বের করে ফেলবে এই জিনিস? অবিকল 100 বছর লাগবে, কারণ সে জানেই না তার পূর্ব প্রজন্ম এটা নিয়ে চেষ্টা করছিল, কোনো কাগজপত্র রেখে যেতে পারে নাই। এই জন্য প্রত্যেকটা বিজ্ঞানী ডিউটি ছিল যত অত্যাচারী সম্মুখীন হোক না কেন, যত কষ্ট করুক না কেন, টাইকো ব্রাহে, এদের নাম শুনছো তোমরা, কোপারনিকাস, এরা নিজেদের কাজগুলা 20 বছর ধরে গবেষণাগুলা কিছুই বের হয় নাই, কিন্তু কাজগুলো পরের প্রজন্মকে দিয়ে গেছে। কোপারনিকাস টাইকো ব্রাহেকে দিয়ে গেছে, টাইকো ব্রাহে থেকে পরের জন পাইছে। নিউটন বলছে আমি যা কিছু জানছি, আমি যদি অন্যদের থেকে একটু বেশি জেনে থাকি তাহলে আমি তাদের ঘাড়ে চড়ে দেখেছি, তার মানে অলরেডি প্ল্যাটফর্ম সাজানো। নিউটন সেটার উপরে উঠে তারপরে এগুলোকে দেখতে পাইছেন অনেক ক্ষেত্রে। তোমরা অলরেডি জানো এই যে ওনার নাম কি, ওই যে গ্যালিলিও, কোপারনিকাসের যে সূত্র আছে না, এই সূত্রটা কার সূত্র ছিল? কেপলার। কেপলারের যে সূত্র টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এটা কিন্তু নিউটনের সূত্র থেকে আনা যায়। আবার নিউটনের সূত্র এই সূত্র থেকে আনা যায়। এটার প্রমাণ কি করে? মানে নিউটন এই সূত্রগুলো সম্পর্কে আইডিয়া ছিল, হ্যাঁ, সে আকাশ বাতাস থেকে কোনো কিছু নিয়ে আসে নাই। তার মানে প্রত্যেকটা বিজ্ঞানীর ডিউটি হচ্ছে তার পরের প্রজন্মকে ওইটা সম্পর্কে আইডিয়া দেওয়া। তো রবার্ট হুক একটা সুন্দর সূত্র বের করছেন, খুব ভালো কথা। সেই সূত্র যাতে কেউ না বুঝতে পারে তার জন্য সে একটা অ্যানাগ্রাম টাইপের অ্যান্সার দিছে। তার মানে সূত্রটা যদি এমন হয় 8 টেনসিও সিক ভিস ল্যাটিন ভাষায়, সেটাকে সে 8 টেনসিও সিক ভিস টি 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 আই আই ইউ এস এস সি এরকম একটা অ্যানাগ্রাম আকারে সাজায় গেছে, ধাঁধা পাজল। এবং সেই পাজল সলভ করতে আমাদের যেমন পেপারে এরকম শব্দ জট দেয় না, যে আজকে একটা ধাঁধা দিল, এটা সমাধান দেয় কতদিন পর, 1 সপ্তাহ পর কিংবা তারও আগে। উনি ওটা সমাধান দিয়েছেন 18 বছর পর। পেপারে যে ধাঁধাটা ছাপাইছে ওই ধাঁধার সমাধান দিয়েছে 18 বছর পর। সেই 18 বছরের মধ্যে কি কি করছে? 18 বছরের মধ্যে ওই সূত্রটা পুরোপুরি তার নামে আগে চালু হয়েছে। এটা হুকের সূত্র, আর কেউ এটা পেটে নিতে পারবে না। এটা এনশিওর করার পর তারপর ধাঁধা সলিউশন হয়েছে। তার মানে 18টা বছর ধরে পুরো পৃথিবীকে সে জানতে দেয়নি এরকম একটা সূত্র আছে, এবং এটা দিয়ে আরো কিছু করা যেতে পারতো, অবভিয়াসলি করতে দেয়নি। তো এটা সবাই জানবা যে বিজ্ঞানীরা অনেক ভালো, তারা অনেক মেধাবী, কিন্তু ভালো মানুষ এটা কিন্তু বলা যায় না। এবং খালি আমরা চার্চের দোষ দেই যে চার্চ তাদের ধরে ধরে পুড়ে মারতো, তাদের কি দোষ ছিল না? তো এই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করার সময় আসছে, ঠিক আছে? তো আমরা এবার সেই যে বললাম নিউটনের প্রথম সূত্র, এখন তো জানোই এটা গ্যালিলিও সূত্র। আসলে সেই প্রথম সূত্রটা, ফার্স্ট ল, কেন এত গ্যাঞ্জাম হলো এটা তো কমপ্লিটলি বোঝা যায় যে একটা বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকবে, কারণ তাকে কেউ ডিস্টার্ব দিতেছে না, সুন্দর মতো আছে, সুন্দর মতোই থাকবে। কিন্তু পরের অংশটুকু বুঝতে কষ্ট, যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখছো চোখে, মানে সাই করে যাচ্ছে,
কিন্তু একটু পর অনেক দূরে গিয়ে কি হয়, থেমে যায়। অনেক কারণ আছে, হয়তো সেটা ঘাস, মাঠের মধ্যে একটা বল গড়াচ্ছে, হয়তো সেটা একটা এবড়ো থেবড়ো রাস্তা। তাহলে কিছুক্ষণ পর ঘর্ষণের কারণে কি হয়, থেমে যায়। তাহলে তুমি যে শুরুতে একটা শর্ত দিছো ওটা কি ভুলে যাচ্ছ? নিউটন কি বলে নিছিল, বাহ্যিক বল যদি কি হয়, শূন্য হয়। বাহ্যিক বল, এখানে বাহ্যিক বল আছে না? বাহ্যিক বলটা কে? ঘর্ষণ বল। এবং এই বলটা ছাড়া আর কেউ নাই রাস্তার মধ্যে। তাহলে তার গতি ক্রমাগত বাধা দিতে 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 একটা সময় কি করবে, শেষ করে দেবে। এবং এই ঘটনাটা নিউটনের সূত্র অনুসারে ঘটতেছে। নিউটনের সূত্র বলছে বাহ্যিক বল না থাকলে চলতে থাকবে, আর বাহ্যিক বল থাকলে কি হবে, আইদার ত্বরণ হবে অথবা মন্দন হবে। গতির বিপরীতে হলে মন্দন হবে, আর গতির দিকে হলে কি হবে, ত্বরণ হবে। এখানে দেখতে পাচ্ছি গতি ডান দিকে আর ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে। অতএব যা হওয়ার তাই হয়েছে, ধীরে 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 হ্রাস পাইছে। তো মানুষের সমস্যা ছিল সে অ্যারিস্টটলের নীতি থেকে বের হইতে পারে নাই। যা দেখছি অতএব তাই বিশ্বাস করব। বাহ্যিক বল শূন্য হলে নিউটন বলছে চলতেই থাকা উচিত, কিন্তু এখানে তো কোনো বল নাই, বাহ্যিক বল কিছু দেখতে পাচ্ছি না, কেউ টোকা দেয় নাই, কিছু করেনি বাইরে থেকে এসে, কেউ লাফায় পড়েনি এটার উপর। বাহ্যিক বল শূন্য হওয়া সত্ত্বেও এটা কিন্তু সারা জীবন গতিশীল ছিল না। এই কথাটা মিথ্যা, মাথায় রাখতে হবে। বল কখনো দেখা যায় না, অ্যানালিসিস করে বের করবা যেটার মধ্যে কি কি ফ্যাক্টর তাকে বাধা দিচ্ছে। অবশ্যই নিউটনের সূত্র অনুসারে। নিউটনের প্রথম সূত্রের আরো সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল আছে। একটা ছোট্ট এক্সাম্পল দেই, এটা তোমরা খেয়াল করছো কিন্তু নিউটনের প্রথম সূত্রে এটা কখনো ভাবো নেই হয়তো। বাসায় যে বটি টটি দা বটির ধার দেয়, কেউ খেয়াল করছো? ধার দেওয়ার সময় এই বটিটা যে পাশে রাখে, এই যেদিকে রোটেট করে, চাকাটা একটা ঘুরতে থাকে, পা দিয়ে যে চাকা চালাইতে থাকে, দেখছো যেদিকে চাকাটা ঘুরায়, সাপোজ আমি উল্টা দিকে আঁকি, আর একটু সুবিধা হবে, এইদিকে যদি চাকাটা ঘুরতে থাকে তুমি এরকম স্পার্ক বের হতে থাকে, যেখানে টাচ করো ওই বরাবর স্পার্কটা সামনে চলে যায়। তুমি বডিটা এইখানে টাচ করো, স্পার্কটা দেখবে এই বরাবর চলে গেছে। অদ্ভুত না? তার মানে ঘটনাটা হচ্ছে এই পয়েন্টের বেগের দিক আসলে এই দিকে, স্পর্শক বরাবর। এই পয়েন্টে বেগের দিক কোন দিকে, স্পর্শক বরাবর। এবং এই যে স্পার্ক তৈরি হয়েছে তাকে আটকে রাখার তো কেউ নাই, মানে বাহ্যিক বল কি শূন্য টাইপের। তাহলে বাহ্যিক বল শূন্য হলে সে যে বেগটা পাইছিল এই স্পার্কটা কি ওই বেগ নিয়ে সামনে যেতে থাকবে না? তাই হচ্ছে স্পর্শক বরাবর এত লম্বা জিনিস কেন? আগুন কি এখানে বেশি অক্সিজেন পাইছে? মোটেই না, ওই ফ্লেমটাকে সে জড়তা মেনটেন করে সামনের দিকে পাঠিয়ে দিয়েছে। একইভাবে এখানে যদি করো, এই যে বেগটা পাইছে সেটাই সারা জীবন কি করতেছে, ধরে রাখতে। এরকম প্র্যাকটিক্যাল উদাহরণ তো ভুরি ভুরি আছে, আমরা হয়তো কখনো খেয়াল করি না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে? বাস চলতেছে চলতেছে চলতেছে, তুমি সিটে বসা। তাহলে বাস চলতেছে, তুমি কি দাবি করবা তুমি বাসের সাথে নাই? বাইরে একটা লোক কি দেখবে, বাসের সাথে সাথে তুমিও কি চলে যাচ্ছ। তার মানে তোমার একটা অলরেডি গতি জড়তা আছে। কার বেগের সমান? সেটা বাসের বেগের সমান। এখন যদি বাস হঠাৎ করে ব্রেক করে, তাহলে তোমার সিস্টেমের নিচের পার্ট কিন্তু অলরেডি বাসের সঙ্গে লেগে আছে। তার মানে তুমি চেয়ারের একটা পার্ট, কিন্তু বডির উপরের পার্টটা কি হতে পারে, মুভ করতে পারে। তো দেখো তুমি যে অংশ বাসের সঙ্গে ফিক্সড, ওই অংশের সাথে সাথে কি হয়ে গেছে, থেমে গেছে। কিন্তু ফ্লেক্সিবল অংশ তো বাসের সাথে চলতেছিল এবং বাহ্যিক কোনো বল নেই, কেউ কি বডি ধরে রাখছে? তাহলে এটা কি চাবে, বাস আগে যে বেগে ছিল সেই বেগে চলতে চাবে। এই জন্য বডিটা সামনে ঝুঁকে যায় আর পেছনে কি নিচের অংশ পড়ে থাকে, ফলে তুমি সামনের দিকে ঝুঁকে যাও। একইভাবে বাস স্থির আছে, তুমি বসে আছো, হঠাৎ বাস চলা শুরু করলো, তাহলে কোন অংশ চলা শুরু করবে আগে, কোমর থেকে নিচের পার্ট, ওইটা বাসের সঙ্গে সামনে চলে যাবে। বাট উপরের পার্ট কি থাকবে, আগে স্থির ছিল এখনো কি থাকতে যাবে, স্থির। ফলে নিচের অংশ সামনে চলে গেছে, তুমি কি হবে, পেছন দিকে ঝুঁকবা। তো এই ফেনোমেনন গুলো আবার তুমি দেখো, বাস থেকে যখন লাফ দাও কিছুক্ষণ কি বলে, দৌড়ায় নেন। যদি চলন্ত বাস থেকে লাফ দাও কিছুক্ষণ দৌড়ায় নাও, কারণ বুঝতে পারতেছো তুমি যখনই রাস্তায় লাফ দিছো কোনটা অফ হয়ে যাবে আগে, পা। কিন্তু বডি কি হবে, সামনে চলতে শুরু করবে, কারণ ওটা তার রাস্তার সঙ্গে আটকায় নেই, বাহ্যিক বল নেই। তাহলে গতি জড়তার কারণে বডি সামনে চলে যাবে, তুমি নিচে পড়ে যাবা, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জন্যই বলে তুমি কিছুক্ষণ দৌড়ে এনো, মানে পাকে বুঝতে দিও না যে তুমি স্টপ হয়ে গেছো, ওই সাথে সাথে তালে থেকে তারপর ধীরে ধীরে ফ্রিকশনের কারণে থামায় দাও। তো এটাই হচ্ছে গতি জড়তা ভাবটা আর কি। তো আমরা এখন প্রথম সূত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা দেখবো, যদিও বুঝতে একটু কষ্ট হবে, আগে বলে রাখতেছি। আমি আগেই বলছি নিউটনের সূত্র জানে না এমন কেউ নেই। নিউটনের সূত্র শিখে আসতেছে কোত্থেকে, ক্লাস 8 এর পর থেকে 9, এইটা অনেকে জানে। থার্ড ল জানে না এমন কোনো পাবলিকই নেই, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যে কোনো সিনেমা ডায়ালগ, যে কোনো মানুষের ডায়ালগ, যখনই একটা বন্ধু তার সঙ্গে মিসবিহেভ করলো বলছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, আমিও ফেরত দেবো। তো এই ব্যাপারগুলো সবাই জানে। আমি মেইনলি জানাতে চাচ্ছি এই সূক্ষ্ম কথাগুলোর মধ্যে কি কি জিনিস লুকায় আছে যেটা আমরা কখনোই মুখে বলি না।
সাধারণ অর্থে অ্যাটলিস্ট বলি না, কেমন কথা সেটা খেয়াল করো। এই জিনিসটা আমরা এখন জানবো। নিউটনের ফার্স্ট ল সব ক্ষেত্রে খাটে। অনেকেই ধারণা করে বসতে পারে আমি আইনস্টাইনের সেই থিওরি অফ রিলেটিভিটির কথা বলতে যাচ্ছি, আসলে না। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তো অনেক পরের কথা, সেটা হচ্ছে স্পিড বাড়াতে বাড়াতে যদি আলোর কাছাকাছি নিয়ে যায় তখন এইসব ইম্প্যাক্ট দেখা যাবে, ওটা একেবারেই পরের কথা। এটা কিন্তু আমরা না বললেও ধরে নিবা, আমরা এখানে যত কিছু পড়বো বস্তুর বেগটা আলোর বেগের চেয়ে অনেক অনেক ছোট, ওটা আমরা না বললেও ধরে নিবা। কখনো ওটা বলা লাগতো না, কিন্তু এখন বলা লাগবে, কারণ আইনস্টাইনের থিওরি প্রুফ করছে আলোর বেগের কাছাকাছি বেগ হলে এই কথাগুলো এত সহজে খাটবে না। তো আমরা একটু দেখতে চাই তারপরেও কি এটা সব ক্ষেত্রে খাটে। মনে করো আলোর চেয়ে কম বেগে আছে, অনেক কম বেগ, তারপরও সব ক্ষেত্রে খাটবে কিনা? খাটবে না। কখন খাটবে কখন খাটবে না ওই জিনিসটি আমরা এখন একটু ব্যাখ্যা করবো। একটা বস্তু স্থির কিংবা গতিশীল এই কথাটা কে বলে? নিশ্চয়ই কারো সাপেক্ষে বলতে হয়। একটা গাছ আছে, সেই গাছের সাপেক্ষে এটা যদি অবস্থান চেঞ্জ করতে থাকে বলবো গতিশীল, আর যদি গাছ যেমন দাঁড়াইছে ও দাঁড়াইছে তখন বলবো কি? স্থির। এই যে গাছটা দেখতেছে, গাছটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো, মানে যে মাপে কোনো কিছু, যে মাপে। তাহলে বাস্তব জীবনে একটা কাঠামোর নাম বলো তো? স্কেল। এই যে রুলার রাখো 0 থেকে 12 ইঞ্চি সার্পোজ, পুরো জিনিসটা কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক, যে খালি কি মাপতে পারে? এক্স অক্ষ। ঠিক আছে? তো প্রসঙ্গ কাঠামোটা একটা অদ্ভুত বৈশিষ্ট্যধারী। আমরা একটা সুন্দর নাম দেবো। কেন দেবো দেখো। একটা বস্তুর উপর বাহ্যিক বল শূন্য। বাহ্যিক বল শূন্য হলে কি থাকা উচিত নিউটনের সূত্র অনুসারে? যা আছে তাই থাকা উচিত। তাহলে এটা স্থির ছিল। এই গাছওয়ালা শুরুতে দেখলে স্থির, এখনো কত দেখতেছেন? স্থির, সামনেও স্থির। তার মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, কারণ বাহ্যিক বল তার কাছে কি? শূন্য। তার মানে জড়তার সূত্র খাটছে কিনা? এই গাছ যে কথাটা বলছে সেটা কি জড়তার সূত্রকে মানে কিনা? তার মানে এই গাছ থেকে দেখলে জড়তার সূত্র খাটে। এই গাছে বসে কেউ যদি, একটা মানুষ বসে আছে গাছে, একটা পাখি বসে আছে, সেও যদি দেখে তাহলে কি জড়তার সূত্র খাটে? তাহলে জড়তার সূত্র খাটে যে কাঠামোতে, সেই কাঠামোর নাম হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আবার বলতেছি, জড়তার সূত্র খাটবে যে কাঠামোর মধ্যে, সেটার নাম জড় প্রসঙ্গ কাঠামো। এই জড়ের সাথে কিন্তু প্রাণ আছে কি নাই, জীব জড়ের কোনো সম্পর্ক নেই। এই জড় আসছে জড়তা থেকে। তাহলে আমরা অন্যভাবে আরেকটু দেখি, এটা কি জড় প্রসঙ্গ কাঠামো কিনা। স্থিরের ক্ষেত্রে তো দেখলাম, এটা মনে করো চলতেছে চলতেছে চলতেছে, কনস্ট্যান্টলি একই বেগে চলতেছে। তাহলে এই গাছ শুরুতে কি দেখবে? শুরুতে তার একটা বেগ আছে ভি, এবং সারা জীবন কি একই বেগ ভি। ধরে নিচ্ছে এখানে ঘর্ষণ বল শূন্য, খুব পিছলা একটা ত্বক, মসৃণ। তাহলে সে দেখবে কি বাহ্যিক বল শূন্য হলে গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে সরল পথে চলতেছে। তার মানে এবারও সেই সত্যি কথা বলছে না? এই গাছে যেই থাকবে না কেন সবাই কি বলতে থাকবে? কথা সত্যি। তার মানে এই গাছে তোমার জড় প্রসঙ্গ কাঠামো আমি বলতে পারি। তার মানে গাছ হচ্ছে আমাদের এখানে একটা জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা এমন একটা কাঠামো দেখাবো যেই কাঠামোতে এই সূত্রটা খাটে না। এটা একটা হতে পারে, মানে নিউটনের সূত্র খাটে না এমন বাস্তব উদাহরণ নিজেই ফিল করবা যে নিউটনের সূত্র খাটে না, নিজের চোখের সামনেই ঘটছে, এতদিন খেয়াল করিনি আমরা। এবার আমরা একটা ট্রাকের উপর আছি, ওকে? ট্রাকটার এটা হচ্ছে মেঝে, আমি একটু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করে দেখালাম। আর এইখানে হচ্ছে একটা গাছ, যেই গাছ সবকিছু তাকায় দেখতেছে, ওকে? তাহলে এবার একটু খেয়াল করো, এই গাছে সে আমি বসা, মানে আমি বা গাছ যে কাউকে কাঠামো বলতে পারবো। এই গাছে একটা পাখি বসা থাকলেও সেও একটা কাঠামো। এটা কে দাঁড়ায় আছে কোনো ম্যাটার না। এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যদি নাম দিয়ে নাও তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইখানে স্থাপিত কাঠামোটা। আর এইখানে হচ্ছে তোমার ট্রাক, ড্রাইভার চালাচ্ছে। তো ড্রাইভার শুরুতে ভালো ছিল, মানে রাস্তাটা খুবই ভালো, রাস্তাটা খুবই ভালো বলে সে ইউ বেগে চালাচ্ছে, তো চালাচ্ছি, কোনো থামাথামি নেই, কোনো স্পিড বাড়ানো নেই, সে ট্রাফিক আইন মেনে সম্পূর্ণ সঠিকভাবে যাচ্ছে, কোনো রকম অ্যাক্সিলারেশনে চাপ দেয় নেই, ডিসেলারেটরে ক্র্যাক করতে হয় নেই। তার মানে এটা সমবেগে যাচ্ছে। এবং আমি আরো ধরে নিচ্ছি, নর্মালি এটা হওয়া উচিত না, তারপরে বলতেছি যে এই যে মেঝেটা, এটা খুবই মসৃণ মেঝে, কোন রকম ঘর্ষণের অস্তিত্ব নাই। তার মানে মেঝেটা বলের উপর কোনো বল প্রয়োগ করতে পারবে না, মাথায় রাখবে এটা। মানে এটা এত পিচ্ছিল, ও চাইলেও বলটাকে ডলা দিতে পারবে না, ঠিক আছে? এখন একটা মজার ঘটনা, সেটা হচ্ছে এই লোকটা এই ট্রাকের উপর দাঁড়ানো, এবং তার থেকে 3 সেন্টিমিটার দূরে হচ্ছে বলটা। ওই লোকটা কি দেখতেছে? বলটা স্থির, বলটা দাঁড়ানো। আর আমরা কি দেখতেছি? বল এবং ট্রাক এবং মানুষটা সব কি সমবেগে সামনের দিকে ইউ বেগে চলে যাচ্ছে। তার মানে এ বলবে বাহ্যিক বল শূন্য হলে, আবার বলতেছি এই লোকটা বলবে, বা এর মাথায় দাঁড়ানো একটা পাখি বলবে, যেই হোক ওই ট্রাকের উপর বসা কোনো একটা মৌমাছি, মশা, যা হোক, তারা সবাই বলতে থাকবে এই বলটার উপর কেউ ধাক্কাধাক্কি করতেছে, কোনো ঘর্ষণ আছে, কিচ্ছু নাই। তাহলে বাহ্যিক বল শূন্য এবং স্থির আছে, এবং চিরকালই কি আছে? স্থির আছে। তার মানে সে কি জড়তার সূত্র মানছে কিনা? জড়তার সূত্র কি বলছিল? বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে বাসটা এখন কি, বা ট্রাকটা এখন কি? জড় প্রসঙ্গ কাঠামো।
তার মানে বাস থেকে মাপলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আবার গাছের দিকে তাকাও, গাছ কি বলতেছে? বাহ্যিক বল শূন্য হলে সে যেমনে গতিশীল ছিল সারা জীবন কি ওভাবেই গতিশীল, এবং তাই আছে। ট্রাকের মধ্যে সে সবসময় একই হারে সামনের দিকে যাচ্ছে, তাহলে সেও বলবে গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে একই দ্রুতিতে সরল পথে। সো এর ক্ষেত্রেও খাটছে। অতএব গাছটাও একটা শর্টে বললাম IRF, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, জড় প্রসঙ্গ কাঠামো। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো কখন এটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না দেখাচ্ছে, তার মানে সেখানে অবশ্যই জড়তার সূত্র খাটবে না। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো বা যেখানে জড়তার সূত্র খাটে না সেটা কখন হবে দেখো। বাসওয়ালা বা গাড়িওয়ালা যেটা আছে, সে হঠাৎ মতিভ্রম হইলো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হইতে যাইতেছিল, একটা ছেলে দাঁড়ায় আছে, এই দেখে কি করলো, ব্রেক চাপলো। তাহলে এতক্ষণ ইউ বেগে যাচ্ছিল, ব্রেক চাপার সময় কি ইউ থাকবে? বেগ কমে মনে করি ইউ প্রাইম, যেটা অনেক ছোট, ইউ এর চেয়ে বেগ আরো কমে গেল। কিন্তু এটা কি বলটা বুঝবে? বলটা বুঝতে হলে তো ট্রাকের সাথে সাথে আগানো লাগবে, কিন্তু আগাবে যে ট্রাকটা তো পিছলা পুরা। তাহলে আগাবে কিভাবে? ও তো ওর মতো করে আগাবে। ও কত করে আগাবে? আগে যততে আগাইতো, কততে আগাইতো? ইউতে আগাবে। কিন্তু বাস আগায় কততে? ইউ প্রাইমে। তাহলে 1 সেকেন্ড পর বাস পিছিয়ে থাকবে আর ও কি হবে? আগে যাবে। এই লোকটা দাঁড়ানো, ওর পায়ের তলে তো জুতা আছে, সে তো বাসের সঙ্গেই যাচ্ছে। ব্যাপারটা ধরে রাখো, সে বাসের সঙ্গে ঠিকই যাবে, কিন্তু এই বলটা যাবে বেশি। তাহলে মনে হবে না লোকটার কাছে এই বলটা কি হইতেছে, তার পায়ে ধাক্কা দিতে চলে আসতেছে। অথচ সে এতক্ষণ ধরে দাবি করছিল বাহ্যিক বল শূন্য হইলে স্থির বল ছিল সারা জীবন কি আছে, স্থির আছে। কিন্তু মাত্রই বললো বাহ্যিক বল তো এখনো শূন্য। তার চোখের সামনে এসে কেউ টোকা দিছে? কোন রকম ঘর্ষণ উপস্থিত হয়েছে? পাখি এসে ঠেলা দেয়নি, বাতাস এসে ধাক্কা দেয়নি। তারপর সে বলবে বাহ্যিক বল শূন্য, কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির থাকে না। তার মানে সে ওই একই কাঠামোতে থেকে দাবি করলে এবার জড়তার সূত্র বা নিউটনের ফার্স্ট খাটে না। কেন এটা হইলো? কারণ সে ব্রেক করছে। তার মানে কারা এইসব সূত্রকে ভুল দেখে? যারা ব্রেক করে কিংবা অ্যাক্সিলারেটরে চাপ দেয়। যদি এরকম অ্যাক্সিলারেটরে চাপ দিত, তাহলে বল আগেই তো ইউ আর ট্রাক আগে তো কি আরো বেশি, তখন বল পিছিয়ে পড়ে যেত, আরো সামনে আগে যেত। তখন লোকটা দেখতো কি আমার থেকে 3 সেন্টিমিটার সামনে একটা বল ছিল, সে কি পিছন দিকে সরে যাচ্ছে হঠাৎ করে। কেউ টোকা দেয় নেই, বাহ্যিক করে বল নেই, অথচ স্থির বস্তু চিরকাল স্থির না। কিন্তু এই গাছ সবসময় কি দেখবে, ও আগে উড়ে যাচ্ছে, এখনো ইউএ গেছে বলেই পিছিয়ে পড়ছে, ম্যাটার না। সে সবসময় গাছটা কত দেখতেছে, ইউ করে আগেতেছে। তাহলে গাছটা এখনো কি আছে, জড় প্রসঙ্গ কাঠামো আছে, কারণ জড়তার সূত্র তার ক্ষেত্রে খাটে। কিন্তু এই বাসওয়ালা কিংবা বাসের উপর বসা কোনো পাখি, তারা কিন্তু এখন আর জড়তার সূত্র খাটাতে পারবে না। তাহলে এটাই হচ্ছে কথা। নন ইনার্শিয়াল ফ্রেম কারা? যেখানে জড়তার সূত্র খাটে না, কমন সেন্স, যেখানে জড়তার সূত্র খাটে না। কখন খাটে না? এতক্ষণ তো বাসটা কি জড় প্রসঙ্গ কাঠামো ছিল, কখন খাটে নাই? যখন দেখছে ওখানে একটা ব্রেক চাপছি কিংবা অ্যাক্সেলারেটরে চাপ দিছি। তার মানে যে মাপবে, মাথায় রাখবা, যে মাপবে, কি মাপবে আমার ম্যাটার না, অবস্থান মাপতে পারে, দ্রুতি মাপতে পারে, ত্বরণ মাপতে পারে, বল মাপতে পারে, যে মাপবে তার ত্বরণ থাকতে পারবে না, তার ত্বরণ থাকা যাবে না। খুবই জরুরি কথা। দেখো ভাবতেছিল এই লোকটা দাঁড়ানো ছিল, কিসের উপর দাঁড়ানো ছিল? ট্রাক্টর মেঝের উপর। ওই ট্রাক্টরই ত্বরণ আছে, তার মানে তারও ত্বরণ আছে। তার মানে যে মাপবে তার নিজের যদি ত্বরণ থাকে, সে সব ভুল মাপতে থাকবে এবং সে বলবে নিউটনের সূত্র খাটে না। তাহলে আমরা আজকে থেকে ডিসাইড করব নিউটনের প্রথম সূত্র যতই সহজ হোক, যতই ভালো শোনাক, এটা সব ক্ষেত্রে খাটে না। এটা একমাত্র খাটাইতে পারবা এরকম গাছ কিংবা কোনো একটা জিনিস স্থির আছে। আর একটু স্পেসিফিক ভাবে বললে, স্থির আছে একটা জিনিস নাকি সমবেগে গতিশীল, এটা বোঝার কোনো উপায় নাই। গ্যালিলে এই কথাগুলোই বলছিল। একটা লঞ্চ চলতেছে, এটা কি স্থির বলবা না সমবেগে গতিশীল বলবা? ওটা কার সাপেক্ষে বলো? কোন একটা মাটির সাপেক্ষে, কোন একটা রেল লাইনের সাপেক্ষে। তুমি যদি ওই একটা গ্যালিলের লঞ্চ আর একটা তোমার লঞ্চ এরকম যাচ্ছ, তোমরা পরস্পরকে কি দাবি করবা? স্থির। কারো সাপেক্ষে কারো নরম নেই, পাশেই জানালা দিয়ে কথা বলতেছে কনস্ট্যান্টলি। তার মানে এটা যেমন স্থিরের ক্ষেত্রে খাটবে, ঠিক তেমনি খাটবে কার ক্ষেত্রে? সমবেগে যারা গতিশীল, তাদের ক্ষেত্রেও জড়তার সূত্রগুলো খাটবে। কিন্তু কখন খাটবে না? যখন ত্বরণ থাকবে। তাহলে এটাই মাথায় রাখবা, নিউটনের প্রথম সূত্র কখন খাটে কখন খাটে না। খাটবে একমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে খাটবে। আর যদি জোর করে নন ইনার্শিয়াল যেটা ফ্রেম ছিল, একটু আগে দেখাইলাম, যার ত্বরণ আছে, যেমন বাসটার ত্বরণ ছিল, তারা যদি জোর করে নিউটনের সূত্র খাটাতে চায়, নিউটন যদি খাটাতে চায়, তখন তারা মিথ্যার আশ্রয় নেবে। কারণ আমরা তো দেখাই দিলাম খাটা উচিত না।